13 দিনের প্রচার পর্ব শেষে ডাকসুতে ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের। শিক্ষার্থীরা এবছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী। তারা চায় যে স্বতন্ত্ররা আসুক, স্বতন্ত্ররা লিড দেখ। মেলামেলা আমেজ চলতেছে, বাট হ্যাঁ, এটা শেষ হলে তখন তো আর এরকম হবে না, সবার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ হবে না। অনেকে বলে যে আজকে লাস্ট দিন, মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক, এরকম চাচ্ছে আর কি সবাই। দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও প্রধানমন্ত্রীর ক্ষমতায় হেরফের হবে না মত বিশ্লেষকদের। দলে গণতন্ত্র ও শুদ্ধাচার বাড়ার আশা, রাষ্ট্রপতির ভারসাম্য বিষয়েও আছে সন্দেহ। যতই আমরা এই ধরনের বিভিন্ন পদ্ধতির ভেতর দিয়ে যাই, আমাদের দেশে সরকার যেটা চাইবে সেটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে ওনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না। জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, উদ্বেগ আছে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, বললেন প্রেস সচিব। আমরা জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা দেখি না। ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। জুলাই অভ্যুত্থান নিয়ে ট্রাইব্যুনালে লিখিত জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দিন ওমর। শেখ হাসিনার শাসনকালকে ভারতের সাক্ষরতার প্রকল্প বলে আখ্যা। মহাজাগতিক ঘটনার সাক্ষী লাখো মানুষ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাথে দেখা মিলল সুপার ব্লাড মুনের। বিভিন্ন স্থানে পর্যবেক্ষণের আয়োজন। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড এই রেড মুন দেখার জন্য, কারণ আমি লাইফের ফার্স্ট টাইম এই রেড মুন দেখতেছি। তো আমরা সবাই আসলে ঘটা করে একসাথে ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার নিয়ে ছাদে একসাথে হয়েছি। দিনাজপুরে প্রাথমিক শিক্ষায় ডিজিটাল পদ্ধতির বেহাল দশা। ১৫০০-এর বেশি প্রজেক্টের পড়ে আছে অব্যবহৃত। দেখভালের অভাবে খোয়া যাচ্ছে যন্ত্রাংশ। সমরাষ্ট্রের বাজার বাড়াতে নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব ও পূর্ব ইউরোপে ড্রোন সহ অত্যাধুনিক অস্ত্র বিক্রির উদ্যোগ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। রোববার শেষ হয়েছে ডাকসু নির্বাচনের প্রচারণা। আগামীকাল বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। এবারে প্রার্থীরা প্রচারণার সময় পেয়েছেন 13 দিন। এই 13টি দিন ঢাবির ক্যাম্পাস জুড়ে ছিল ভিন্ন এক আমেজ। আতঙ্ক হানাহানি ছাড়াই শেষ কবে ডাকসু ঘিরে এমন উৎসবে মেতেছিল ক্যাম্পাস, তা স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের। 13 দিনে ভোটের মাঠ কতটা গোছাতে পারলেন প্রার্থীরা, সেই চিত্র দেখব সুমায়শীর রিপোর্টে। গত ২৬ আগস্ট ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এরপর থেকেই শুরু হয় প্রার্থীদের ছোটাছুটি। ইশতেহার প্রকাশ, প্রতিশ্রুতি, হলে হলে প্রচারণার এক ভিন্ন আবহ তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। ডাকসু ঘিরে শেষ কবে এমন আমেজ তৈরি হয়েছে ক্যাম্পাসে, তা স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের। ৭ সেপ্টেম্বর সকাল থেকেই ভিন্ন রূপ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে, যেন এক উৎসব। এই দিনই মূলত শেষ হয় প্রার্থীদের প্রচারণার সময়সীমা। শেষ দিনে ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া প্রার্থীরা। ভোটাররাও উপভোগ করছেন ভিন্ন এই আমেজ। মেলামেলা আমেজ চলতেছে, বাট হ্যাঁ, এটা শেষ হলে তখন তো আর এরকম হবে না, সবার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ হবে না। আমার হলে একজন ডাকসু সংগ্রহশালার নাম দিয়ে তার বেডের পাশে এগুলো নিয়ে লাগিয়ে রাখছি। এই যে একটা আমেজ। অনেকে বলে যে আজকে লাস্ট দিন, মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক, এরকম চাচ্ছে আর কি সবাই। এদিকে 13 দিনের প্রচারণা শেষে কিছু সীমাবদ্ধতার কথা জানান স্বতন্ত্র প্রার্থীরা। তাদের বিশ্বাস, শিক্ষার্থীরা নির্দলীয় প্রার্থীদের ওপরই ভরসা রাখবেন।
শিক্ষার্থীরা এই বছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী। তারা চায় যে স্বতন্ত্ররা আসুক, স্বতন্ত্ররা লিড দেয়, কারণ তারা কোনো পলিটিক্যাল সংগঠনকে ট্রাস্ট করে না। অনেক অ্যাপলিটিক্যাল বা পলিটিক্যাল অ্যাওয়ার কিন্তু কোনো দলের সাথে কানেক্টেড না, এরকম মানুষজন আছেন। সো তাদের আসলে ভোটটা তারা দেখছেন চেহারার উপর ভিত্তি করে না, তারা দেখছেন ম্যান্ডেটে কি বলছে বা তার গ্রহণযোগ্যতা কতটুকু, তার পাস্ট হিস্ট্রি কেমন, তার কোনো স্ক্যান্ডাল আছে কিনা। আমাদের যে 40,000 ভোটার আছেন তাদের সবাইকে আসলে অফলাইনে রিচ করা আমাদের পক্ষে অনেক বেশি কঠিন, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী। এদিকে ভিন্ন প্যানেল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন যারা, বুকে ভর আছে তাদেরও। 13 দিনের প্রচারণায় তারাও বেশ গুছিয়ে এনেছেন ভোটের মাঠ। মানে মেয়েদেরকে কিন্তু ঠিকঠাক মতো প্রচারণার কোনো সুযোগ দেওয়া হয়নি। রাত 10টার মধ্যে হল ছাড়তে হয়, সো এই টাইমের মধ্যে হলগুলো কভার করা খুবই জটিল। আর ছেলেদের হলে আপনারা দেখেন রাত 12টা 1টা পর্যন্ত কিন্তু প্রচারণা হচ্ছে। গত 13 দিন ধরে প্রচারণা করছি, শিক্ষার্থীরা আমাদের খুব ভালোভাবে গ্রহণ করছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক রূপরেখা দিচ্ছে যে আমরা ক্যাম্পাসে তাদের ম্যান্ডেটে নির্বাচিত হলে কী কাজ করতে পারি। কোনো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং, কাট পোস্ট ভিডিও, এগুলো দ্বারা তারা প্রভাবিত হবেন না। লাইন জ্যামিং হইতে পারে, ভোট আটকানো হইতে পারে, এই ব্যাপারে তো আসলে সম্ভাবনা আমরা প্রবলভাবেই দেখি। কিন্তু আসলে ভোটের মাঠ কেমন এটা নির্ভর করবে যে ভোটের মাঠ শিক্ষার্থীরা দখলে রাখতে পারে কিনা। ডাকসুর ইতিহাসে এবার ভোটে দাঁড়িয়েছে রেকর্ড সংখ্যক প্রার্থী, তাই এবার নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক। সব প্রার্থীর বক্তব্য, গণতন্ত্রের যেই স্বাদ পেল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানেই জিতে গেছেন সবাই। 9 সেপ্টেম্বর ভোট, মাঝের এই একটি দিনে প্রার্থীরা যেমন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে ভোটাররাও শেষ মুহূর্তের যাচাই বাছাইয়ে ব্যস্ত। সব মিলিয়ে সকলের প্রত্যাশা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডাকসু নির্বাচনের সাক্ষী হোক এই প্রজন্ম। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দলীয় প্রধান না থাকলেও নির্বাচিত প্রধানমন্ত্রীর ক্ষমতা একটুও কমবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে দলের মধ্যে কর্তৃত্বের দ্বন্দ্ব সংঘাত বাড়তে পারে বলেও মত তাদের। যদিও মন্দের ভালো হিসেবে এর মাধ্যমে দলের ভেতর গণতন্ত্র ও রাজনৈতিক শুদ্ধাচার বাড়বে বলে আশাবাদী তারা। আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়লে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার কার্যকর ভারসাম্য হবে কিনা এ নিয়েও সন্দিহান বিশ্লেষকরা। লাভলি বিথের রিপোর্টে বিস্তারিত। সরকার পরিচালনায় নতুন করে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, শাসন ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা দূর করাই জুলাই সনদের লক্ষ্য। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সংলাপে ঐকমত্য কমিশনের প্রস্তাব একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, যদিও এতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। তার ব্যাপারে আপনারা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও রাজনীতিতে পরিবারতন্ত্র বহাল থাকলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় তেমন হেরফের হবে না মনে করেন বিশ্লেষকরা। তবে তা দলে গণতন্ত্রের চর্চা ও নতুন নেতৃত্বের বিকাশে সহায়ক হবে। প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে ওনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না, প্রভাবও সামান্যতম কমবে না। ওনার নিয়ন্ত্রণ প্রতিপত্তি পুরাটাই আগের মতোই থাকবে। আনুগত্যটা, সম্পর্কটা, সমর্থনটা ক্ষমতা কেন্দ্রিক। যদি দলীয় প্রধানের সাথে ওনার দূরত্ব তৈরি হয় তাইলে ওই দলীয় প্রধানেই হারাই যাবেন। নিজেদের মধ্যে কনফ্লিক্ট করে, ঝগড়া করে পার্টিও ভেঙে যেতে পারে, এরকম পার্টির ভিতরে বিভিন্ন নেতৃত্ব তৈরি হতে পারে, সেই ভয়টা আমাদের আছে। সেটা পার্লামেন্টের মধ্যে ডিসকাস হবে, পার্লামেন্টের একটা পর্যায়ে গিয়ে ভোটাভুটি হবে। সেখানে মেজরিটি যদি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন, প্রধানমন্ত্রী টিকে গেলেন, আর মেজরিটি না থাকলে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রিত্ব বাদ দিতে হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে পারিবারিক শাসন। আমরা কি এই অভিজ্ঞতা, এই কালচারের মধ্যে আবদ্ধ থাকবো সারা জীবন, নাকি আমরা চেষ্টা করব ধীরে সুস্থে সামনের দিকে এগোতে? রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। বেশিরভাগ দল একমত হলেও এখানেও আপত্তি বিএনপি ও সমমনা দলগুলোর। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে আলাদা কমিটি গঠন, কিছু নিয়োগে রাষ্ট্রপতির এখতিয়ারের প্রস্তাব করেছে কমিশন। তবে এতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ক্ষমতা সামান্যই কমবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পলিটিক্যাল কালচার সেখানে একটা প্রভাব থেকেই যাবে শেষ পর্যায়ে। যতই আমরা এই ধরনের বিভিন্ন পদ্ধতির ভেতর দিয়ে যাই, আমাদের দেশে সরকার যেটা চাইবেন সেটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেটাকে আমরা বলি যে খুব কার্যকরী চেকস অ্যান্ড ব্যালেন্স, সেটা হয়ে উঠতে পারে। আপনি যদি প্রেসিডেন্টকে কিছু ক্ষমতা দেনও, তাইলে প্রেসিডেন্ট তো হবে দলীয়ভাবে নির্বাচিত, তাইলে এমন লোকেরই প্রেসিডেন্ট নির্বাচিত করবে বা করার চেষ্টা করবে যিনি ওই ক্ষমতা দেখাইতে যাবেন না।
বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংস্কার প্রস্তাব নিয়ে সমালোচনা ঝুঁকি থাকলেও পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। তবে এক্ষেত্রে দলগুলোর ঐক্যের উপর জোর দিয়েছেন তারা। এই যে একটা গণতান্ত্রিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাওয়া, এটাই গণতন্ত্র। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে কিছুটা উদ্বেগ রয়েছে। ঠাকুরগাঁওয়ে এমনটা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন স্থল পরিদর্শন করেন তিনি, প্রস্তুতির খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের সব মানুষ সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন হবে এবং যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, তরুণ ও পুরাতনদের নিয়ে সফল সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা দেখি না, তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ঝটিকা মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজবাড়ীতে গ্রেফতার 7 জনের মধ্যে 2 জন আওয়ামী লীগ সদস্য বলে জানিয়েছেন উপ প্রেস সচিব। নানা ইস্যুতে বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনা এবং নির্বাচনের আগে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক হয়েছে। এতে অংশ নেন 10 জন উপদেষ্টা, পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দেশব্যাপী আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সাথে ঝটিকা মিছিলের বিষয়ে কঠোর অবস্থান নেবে আইন শৃঙ্খলা বাহিনী। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব জানান, রাজবাড়ীতে সহিংসতার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। জড়িতরা স্থানীয় প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠকের পর শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বারবার মিটিং করা হচ্ছে। তারা প্রেস ক্লাবে যে ওনারা তাদের কমিটমেন্টেরও কথা বলেছেন যে তারা তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ রাখবে। এখন যদি তারপরে যে তারা এই ঘটনাটা ঘটলো, এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাক্কারজনক একটা ঘটনা। তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এইটাকে নিন্দা করবে। এই 7 জনের মধ্যে অন্তত 2 জন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান আবারও স্পষ্ট করেন প্রেস সচিব। যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এই বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, জনজীবনে হরতালের প্রভাব কেমন দেখছেন, সেখানে কি পরিস্থিতি, সবটুকু জানাবেন। ইয়ামিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? সোহার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে, সেই হরতালকারীরা কিন্তু এসেই তারা 8টার দিকেই জেলা প্রশাসকের যে কার্যালয়ের যে গেটটি, সেই গেটটি তারা বন্ধ করে দিয়ে এখানে তারা বিক্ষোভ করতেছে এবং তারা স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছে। সকাল থেকে আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি সেটি হলো যে সড়কে দূরপাল্লার কোনো যান
চলাচল করেনি এবং আন্তঃরুটের যে 16টি রুট সেই 16টি রুটেরও আমরা যান চলাচল দেখিনি। তবে ইজি বাইক, রিক্সা বা ছোট ছোট যে যানবাহন সেটি আমরা দেখেছি। তবে যাত্রীদের দুর্ভোগ আমরা দেখেছি, যাত্রীরা বেশ বিড়ম্বনায় পড়েছে, দুর্ভোগে পড়েছে। যারা বাইরে বের হয়েছে, যাদের প্রয়োজনে, যারা সরকারি চাকরিজীবী, তারা আসলে এই দুর্ভোগটিতে পড়ছে। এবং এখানে যারা আন্দোলন করছে তারা বলছে যে আমাদের ন্যায্য দাবি, বাগেরহাটের যে 4টি আসন, সেই 4টি আসনের ব্যাপারে আমাদের যে দাবি, সেই দাবি হয়তো তারা আশা করছেন যে নির্বাচন কমিশন সেটি সুবিবেচনায় নেবেন এবং বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দেবেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের সর্বশেষ তথ্য। সোহার। ইয়ামিন, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার পুরো শাসনকালকে ভারতের স্বার্থ রক্ষার প্রকল্প বলে আখ্যায়িত করেছেন বদরুদ্দিন ওমর। তার মতে এই শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল ভারতের নীল নকশায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জবানবন্দিতে তিনি বলেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতির বিরুদ্ধে। শেখ হাসিনার মামলায় দ্বিতীয় সাক্ষী ছিলেন লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর। মৃত্যুর আগে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে এসব মন্তব্য করেন তিনি। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে দাখিল করার আইন রয়েছে, নজিরও রয়েছে। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিক বদরুদ্দিন উমর। ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার দ্বিতীয় সাক্ষী। এবছরের 14 ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। রোববার হঠাৎ মারা যান বদরুদ্দিন উমর। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দি এসেছে যমুনা টেলিভিশনের হাতে, যেখানে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনকে সর্বগ্রাসী ভাঙন হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচার পতন হলেও এভাবে সংগঠিত দলীয় পলায়ন আর কোথাও দেখা যায়নি। এ সময় তার জবানবন্দিতে উঠে আসে শেখ হাসিনার ভারত প্রেম আর ভারত নির্ভরশীলতার কথাও। বদরুদ্দিন ওমরের মতে, মুসলিম লীগের পতনের মতোই এবারের গণঅভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে। ভারতের সহায়তায় তারা কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালালেও জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব। জবানবন্দিতে আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় বড় অপরাধ করেছে আর তাকে সমর্থন দিয়ে গেছে ভারত। দীর্ঘদিন দেশটিতে বসবাসের কারণে সেখানকার সরকার ও গোয়েন্দা সংস্থার সাথে ছিল তার গভীর সম্পর্ক। তাই দিল্লি তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পর সেখানেই পালিয়েছে হাসিনা। ভারতের স্বার্থ রক্ষায় তৎপর শাসন ব্যবস্থা ছিল দেশটির নীল নকশা নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন উমর বলে গেছেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ হাসিনা শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেন বদরুদ্দিন উমর। মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-এর 2 ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনও সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা, এটা সময় বলে দিবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে অতীতে সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির রয়েছে। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সর্বজন প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল 10টায় রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল চির বিদায় নেন বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরোধা, তাত্ত্বিক ও জনবুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর। 94 বছর বয়সে প্রবীণ এই মার্ক্সবাদী নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তার মৃত্যুতে বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চা এবং মানুষের মুক্তির লড়াই অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান রাজনীতিবিদ, লেখক ও গবেষকরা।
শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ রাজনৈতিক নেতারা। বদরুদ্দিন ওমর ৪৭-এর দেশভাগের শিকার হয়ে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন। অবদান রেখেছেন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক আন্দোলনে। সারা বিশ্বের কোটি মানুষের সাথে বাংলাদেশিরা উপভোগ করল মহাজাগতিক এক নিদর্শন। একদিকে পূর্ণিমার ভরার চাঁদ, তার গায়ে লাগলো পূর্ণগ্রাস। পূর্ণ চন্দ্রগ্রহণের পরপরই গোটা চাঁদ হয়ে উঠল রক্তিম। ব্লাড মুন নামের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে শিশু, কিশোর, ছেলে, বুড়ো অনেকেই ছাদে চন্দ্রাহত হয়ে থাকলেন গভীর রাত পর্যন্ত। মোহাম্মদ ফারিজের তোলা ছবিতে আরো জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। কত শত গল্প, কবিতা, উপমা আর আখ্যা, কারো কাছে প্রিয়তমা, কারো বা চাঁদ মামা। বাহারি রূপকের মতো চাঁদের রূপেও আছে বৈচিত্র্য আর বৈশিষ্ট্য। পূর্ণিমার ভরার চাঁদ দেখে বিমোহিত হয় না এমন মানুষ পাওয়া দুষ্কর। অবাক চোখে আকাশের পানে চেয়ে চন্দ্রাহত হতে ভালোবাসে মানুষ। রোববার রাত ছিল চন্দ্রপ্রেমীদের জন্য বিশেষ। চাঁদের পূর্ণ গ্রহণ, সেই সাথে ব্লাড মুন বা রক্তিম চাঁদ। একসাথে একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে অনেকেই ছিলেন অপেক্ষায়। ঘটা করে টেলিস্কোপ, বাইনোকুলার নিয়ে হাজির হন ছাদে। চন্দ্রগ্রহণ আর পূর্ণিমা একই দিনে, সো আমরা সবাই আসলে ঘটা করে একসাথে ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার নিয়ে ছাদে একসাথে হয়েছি। প্রায় 17 তলা ছাদের উপর থেকে চাঁদ দেখছি। চাঁদের প্রত্যেকটা অবস্থান আমরা দেখছি আর কি, কিভাবে গ্রাস করছে আর কি পূর্ণ চাঁদটাকে আস্তে আস্তে অন্ধকার। সাদার গোল চাঁদ দেখেছি, এখন ঢেকে গিয়েছে। অনেকগুলো নিউজ আর আর্টিকেলস শোনার পরে ইট কট মাই ইন্টারেস্ট। আজকে অনেক গ্রেটফুল যে এটা দেখতে পারবো। আই থিঙ্ক 12টা-11টার সময় লুনার ইক্লিপসটা ফুললি কমপ্লিট হবে। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড এই রেড মুন দেখার জন্য, কারণ আমি লাইফের ফার্স্ট টাইম এই রেড মুন দেখতেছি। রাত 11টার খানিক পর টের পাওয়া গেল চাঁদের একটি পাশ যেন কালচে হয়ে আসছে। পূর্ণগ্রহণ লেগেছে ভরার চাঁদে। দেখতে দেখতে চাঁদ হারিয়ে যেতে থাকলো গ্রাসের কবলে। ঘণ্টাখানেকের মধ্যেই গোটা চাঁদটাই ঢেকে গেল পৃথিবীর ছায়ায়। পুরো চাঁদ হারিয়ে যেতে না যেতেই ধীরে ধীরে ঢেকে যাওয়া শরীরে একটা লালচে আভা ফুটে উঠতে শুরু করলো। সূর্যের আলোটা পৃথিবীর এক সাইডে ঢেকে গেছে, এই জন্য চাঁদের কাছে যেতে পারছি না। কিন্তু পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেখান থেকে ফিল্টারের মতন করে যাচ্ছে, সেখান থেকে লাল কালারটা নিয়েছে, এই জন্য আমাদের লাল মুন হয়েছে। আকাশে প্রথমে চাঁদটা অনেক বড় ছিল, সাদা, তারপর আস্তে আস্তে কালো হয়ে, তারপর আবার বড় হয়ে লাল হয়ে গেল। রক্তিম চাঁদের আলো নেই খুব একটা, তবুও গভীর রাত পর্যন্ত চলে চন্দ্র দর্শন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ব্লাড মুন বা রক্তিম চাঁদের দর্শন পেতে বেশ আয়োজন ছিল দেশের সবখানে। পাহাড় থেকে সমুদ্র, শিশু কিশোর থেকে বয়স্ক সবাই বেশ ঘটা করে উপভোগ করেন মহাজাগতিক এই মুহূর্ত। বিরল ব্লাড মুনের রূপে চন্দ্রাহত হয় সবাই। শিশু থেকে বয়স্ক, কবি, সাহিত্যিক কিংবা সাধারণ মানুষ চাঁদের সৌন্দর্যে মুগ্ধ সবাই। সেই চাঁদ যদি ধরা দেয় পূর্ণরূপে, ভিন্ন রঙে, রূপালী জ্যোৎস্নার বদলে রক্তিম আভায়, তাহলে তো কথাই নেই। সারা বিশ্বের মতোই রোববার রাতে দেশের আকাশেও দেখা মেলে সেই বিরল ব্লাড মুনের। পাহাড় থেকে সমুদ্র সৈকত, বহুতল ভবনের ছাদ থেকে বাড়ির আঙিনা, চন্দ্রপ্রেমীরা টেলিস্কোপ কিংবা বাইনোকুলার হাতে বেরিয়ে পড়ে চাঁদের এই বিশেষ রূপের সাক্ষী হতে। এত ভালো লাগছে, এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট টাইম, আমি এটা হচ্ছে জীবনই দেখিনি। সুকান্ত বলেছিলেন, কবিতা তোমায় দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি। আজ সেই জলসানো রুটির গ্রহণ চলছে, আমরা সেটিকে দারুণভাবে উপভোগ করছি।
তবে আধুনিক বিজ্ঞান এত আবেগের ধার ধারে না। বলা হয় চন্দ্রগ্রহণের সময় পৃথিবী চলে আসে সূর্য আর চাঁদের সম্পর্কের মাঝে, নিজের ছায়ায় গ্রাস করে ফেলে চাঁদকে। তখন পরিচিত রূপালী আভার বদলে চাঁদকে দেখা যায় লালচে রঙে। পূর্ণিমার চাঁদ দেখতে সবাই আগ্রহী, আমরা সবাই চাঁদ পছন্দ করি। তার উপর হচ্ছে সুপার ব্লাড মুন, দুইটা বিষয়ের কম্বিনেশন, একটা সুপার মুন আর একটা চন্দ্রগ্রহণ। রোববার রাত 11টার পর থেকে স্পষ্ট হতে থাকে চাঁদের গায়ে লাল আবির। রাত গভীর হওয়ার সাথে সাথে রক্তিম আলো ডুবে যেতে থাকে চিরায়ত সেই রূপালী জ্যোৎস্নায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়ার জন্য দিনাজপুরে 1654টি প্রজেক্টের দেয় প্রাথমিক শিক্ষা দপ্তর, যার মূল্য 8 কোটি টাকারও বেশি। তবে অবাক করার তথ্য, শিক্ষার মানোন্নয়নের বদলে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর আর স্কুলের মাঝে ঘুরপাক খেতে থাকে এসব যন্ত্রাংশ। শিক্ষকদের ট্রেনিং আর ডিজিটাল কন্টেন্ট তৈরির ব্যবস্থা না থাকায় একদিনের জন্য ব্যবস্থা করা যায়নি এসব প্রজেক্টের। সরকারি অর্থের এমন অপচয়ের পরেও এই ঘটনায় এখনও কোনো তদন্ত হয়নি। গণ অভ্যুত্থানের পর দিনাজপুরে জেলা প্রাইমারি শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছিল এসব মাল্টিমিডিয়া প্রজেক্টর। ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়ার জন্য সেগুলো পাঠানো হয় বিভিন্ন স্কুলে। তবে একদিনও ব্যবহৃত না হয়ে কিভাবে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ শিক্ষা দপ্তর আর স্কুলের মাঝে ঘুরপাকেই সীমাবদ্ধ, সেই চিত্রই দেখে আসা যাক। পূর্ব নির্দেশনা ছাড়াই কেন্দ্র থেকে 1654টি প্রজেক্টর পাঠানো হয় দিনাজপুর প্রাইমারি শিক্ষা দপ্তরে, যার মূল্য 8 কোটি টাকারও বেশি। পরে বিভিন্ন স্কুলে তা বিতরণ করা হয়। তবে শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিং আর ডিজিটাল কন্টেন্ট তৈরির ব্যবস্থা না থাকায় কোনো কাজেই আসেনি প্রজেক্টরগুলো। অযত্নে অবহেলায় খোয়া যেতে থাকে যন্ত্রাংশ। খবর পেয়ে প্রজেক্টরগুলো আবারও ফিরিয়ে আনা হয় শিক্ষা দপ্তরে। নতুন প্রজেক্টর পাওয়ার পরে ফেরত দেওয়ার পরে আমরা প্রজেক্টর পাইছি, একটা নিয়ে আসার পর আমরা কেবল টেবিল কিছু নিয়ে আমরা প্রজেক্টর চালাতে পারতেছি না। আমি যে পাবো এখানে যে আমি চেক করব, চেক করার আমি কোনো কিছু পাইনি। এরপর কয়েক মাস শিক্ষা দপ্তরের সিঁড়ি আর বিভিন্ন রুমেই পড়েছিল এসব প্রজেক্টর। সেখানেও থামানো যায়নি চুরি। ফলে মে মাসে আবারও পাঠানো হয় স্কুলে। এক্ষেত্রেও ছিল না কোনো লিখিত নির্দেশনা। দায়িত্ব দেয় যে এখানে যে কটা মাল আমরা বুঝাই দিয়েছিলাম এর আগে, সেই কটা মাল উপজেলায় নিয়ে যায়। যেই সকল স্কুলের কাছ থেকে আমরা মালগুলো নিয়েছিলাম তাদেরকে আবার বুঝা দেওয়া হবে। মৌখিক নির্দেশনা মালটা বুঝে দিচ্ছে। একটা মাল সরকারি ছিল বিরলে, ওটা হারাইছে, থানা জিডি করছে, বিরল উপজেলা একটা মাল পাওয়া যাবে। যে যারা মিস করছে তাদেরকে উপজেলা একটা পাবে। অর্থাৎ শুধু সমন্বয় আর প্রস্তুতির অভাবে 10 মাস ধরে পড়ে আছে শিক্ষা উপকরণগুলো। তবে পরিস্থিতি উত্তরণের প্রক্রিয়া চলমান বলে আশ্বস্ত করলেন প্রাথমিকের তৎকালীন পরিচালক। 90% মনে করেন এরপরে অন্যান্য ডিরেক্টরের কাজ শুরু হবে। ওই যেটা বললাম টিচার ট্রেনিং, তারপরে ডিজিটাল কন্টেন্ট তৈরি করা। আমার 50,000 টাকার জিনিস, সেটা যদি 3 বছর পরে সেটা রিপেয়ারিং করার জন্য যদি আমাদের 5,000 টাকা লাগে, আর নতুন কেনার জন্য তখন লাগবে 1 লাখ টাকা। সরকারের জন্য 5,000 টাকা খরচ করে যদি সেটা মানসম্মত ভাবে রিপেয়ারিং করে চালানো সম্ভব হয়, তাহলে সেদিকে যাওয়া উচিত। সারা দেশের জন্য বিগত সরকারের আমলে প্রায় 41,000 প্রজেক্টর কেনা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগে এক নারীকে চুল কেটে ও জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। স্থানীয়রা জানায় শনিবার দিবাগত রাতে ওই নারীর বাসায় ইদ্দিস মাঝি অবস্থান করছে এমন খবর। সেখানে যায় প্রতিবেশীরা। এ সময় টিনের ঘর ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন যুবক। তারা ওই নারীকে ধরে হারুনের হাট এলাকায় নিয়ে যায়। রোববার সকালে নতুন বাজার এলাকায় নিয়ে চুল কেটে ও জুতার মালা পরিয়ে ভিডিও করা হয়। এই মহিলাকে হাতে নাতে লোকজনে ধরা পরে আমরা উভয় সকলে এলাকার মিলিয়া মিশা তাকে পানিশমেন্টের আওতায় আনছি। গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটকের সময় র্যাব সদস্যদের অবরোধের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে 11 জনকে। রবিবার বিকেলে উত্তরা থেকে র্যাব 1-এর একটি দল শ্রীপুরে যায়। এ সময় স্থানীয় ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ এনে শ্রীপুর বর্মী আঞ্চলিক সড়ক আটকে দেয় দোকানিরা। ব্যবসায়ীরা অভিযোগ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম লিটনের যোগসাজশে আটক করা হয় ব্যবসায়ীকে। বিক্ষুব্ধ জনতা র্যাবের গাড়ি আটকে দেওয়ার পরে নিকটবর্তী পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব সদস্যরা উদ্ধারে গিয়ে ব্যর্থ হন। প্রায় 3 ঘন্টা পর সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পিস্তল ছেড়ে রিটন ভাইয়ের এটা সে গাড়ির মধ্যে বসে আছে, মোটা করে একটা ছেলে ছবি তুলতেছে, ছবি তুলে তারে অযোগ্য মারামারি মাইরে তারপরে গাড়ি তুলছে। খালিদা বলতেছে সর, না হলে তোরা গুলি করে ফালায় দিব। রাজধানীর সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সহ পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে তুলতে বালু নদের উপর বেশ কয়েকটি সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। তবে এর মধ্যে দুটি সেতু নির্মাণ কাজ শেষ হয়নি দীর্ঘদিনেও, আর একটি ব্রিজের কাজ বন্ধ আছে জমি অধিগ্রহণ জটিলতায়। এছাড়া পরিত্যক্ত ঘোষণা করা একটি সেতু দিয়েও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। লাখো মানুষের জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাজধানীর সাথে পাশের জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগের সুবিধার্থে বালু নদের উপর ডেমরা চনপাড়া সেতু নির্মাণ করা হয় 1991 সালে। সেতুর কয়েকটি পিলার রয়েছে নাজুক অবস্থায়, বেরিয়ে পড়েছে রড। এক যুগ আগে ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নির্মাণ হয়নি নতুন সেতু। ঝুঁকি নিয়েই চলছে পারাপার। এসব বুঝতে পারে না যে এত গাড়ি ঘোড়া চলাচল করবো, অতিরিক্ত গাড়ি যেন আইতা আছে আর যাইতা আছে, জাম লাগিয়া ব্রিজের মাঝে থাকে, ব্রিজ কাঁপে। হ্যাঁ, মানুষ একটা ভয়ের ভিতরে আছে। রূপগঞ্জের ইছাপুরা এলাকায় বালু নদে 1996 সালে নির্মিত বেইলি ব্রিজের পরিবর্তে 2018 সালে শুরু হয় নতুন সেতুর নির্মাণ কাজ। 3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি 25%-এরও বেশি কাজ। এজন্য কর্তৃপক্ষ দুষছে নকশা জটিলতাকে। ফলে নৌকায় নদ পারাপার কিংবা অনেকটা বাড়তি পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে লাখো মানুষকে। নৌকা পার হইতে আমাদের ভয় লাগে, সাথে যদি বৃষ্টি বর্ষাকালের সময় আমাদের আরো অনেক অসুবিধা হয়। 21 সালের ফেব্রুয়ারি মাসে কমপ্লিট করে বুঝাই দেওয়ার কথা ছিল। এই ব্রিজটার জন্য আমরা পারাপারে অনেক সমস্যায় আছি। বালু নদে নির্মাণাধীন নগরপাড়া কায়েতপাড়া সেতুর প্রকল্পের চিত্র আরও হতাশাজনক। 2003 সালে শুরু হওয়া এই প্রকল্পের পুনরায় টেন্ডার হয় 2021 সালে। তবে সড়ক ও জনপথ এবং এলজিইডির মধ্যে মালিকানা দ্বন্দ্বে আটকে আছে কাজ। নদ পারাপারে ভরসা নৌকা, না হলে 20 কিলোমিটার পথ ঘুরে রাজধানীতে যাতায়াত করতে হয় স্থানীয়দের। আর 93 কোটি টাকার কেওঢালা সেতুর কাজ আটকে আছে জমি অধিগ্রহণ জটিলতায়। এই ব্রিজ 22 বছর আগে একবার কাজ করছে, কাজ করার পরে মাঝখানটা বন্ধ করে দিছে। আবার জংটং চাই কিছু পড়ছে, ওইটা আবার দেখা গেছে আয়া জংটং সরাইয়া হালকা কিছু পায়া করছে, এরপরে বন্ধ করে দিল আবার। এখন আমাদের ঢাকা যাইতে সময় লাগে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু যদি এখান থেকে ব্রিজটা কমপ্লিট হয়ে যেত আপনার বন্ধ হইতে সময় লাগে মাত্র 7 থেকে 8 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট। এলজিইডির উপজেলা প্রকৌশলী বলছেন সেতুগুলোর বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। চনপাড়া যে সেতুটা জরুরি ভিত্তিতে মেরামত প্লাস নতুন প্রস্তাবনা এলজিইডি নারায়ণগঞ্জের মাধ্যমে আমরা সদর দপ্তরে প্রেরণ করেছি। ইচ্ছাপুর আর একটা ব্রিজ, এই ব্রিজটা আমাদের দেশের বিভিন্ন জটিলতার কারণে এই দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। বর্তমান যে অবস্থা তাতে আমাদের কাজ ভালোভাবে চলমান আছে। সেতুগুলোর নির্মাণ কাজ শেষ হলে এসব এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে মনে করেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত বন্ধে নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি। গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসকে শেষবারের মতো হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একথা জানান ট্রাম্প। রোববার হামাসকে সতর্ক করে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান এরই মাঝে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার দেয়া প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। এবার হামাস এই প্রস্তাব মেনে না নিলে তার পরিণতি হবে ভয়াবহ। আরো বলেন, এই বিষয়ে এরপর আর সতর্ক করা হবে না হামাসকে। এদিকে বিবৃতিতে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। সংঘাত বন্ধে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানায় বিদ্রোহী গোষ্ঠীটি। আমরা চেষ্টা করছি জিম্মিদের ফেরাতে, এই পরিস্থিতি শেষ করতে। 20 জন জিম্মি ও দুর্ভাগ্যজনকভাবে আরও অনেকের মরদেহ রয়েছে যাদের ফেরত চায় পরিবার। কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে, ভালো কিছু ঘটতে পারে। আমার মনে হয় খুব শিগগিরই একটি চুক্তি হবে। এটি খুব বড় সংকট এবং আমরা মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও সবার জন্যই এটা সমাধান করতে চাই। সমরাষ্ট্রের বাজার বাড়াতে কয়েক দশকের পুরনো নীতিতে পরিবর্তন আনতে চলেছে যুক্তরাষ্ট্র। গণবিধ্বংসী মারণাস্ত্রের বিক্রি নিয়ন্ত্রণে 1987 সালে 35 দেশের মধ্যে হয়েছিল এনটিসিআর নামের অনানুষ্ঠানিক সমঝোতা।
এবার সৌদি আরব ও পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও সমরাস্ত্র বিক্রির জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন। নীতি পরিবর্তন হলে সৌদি আরবের কাছে শতাধিক রিপার ড্রোন বিক্রি করতে পারে ওয়াশিংটন। MQ-9 রিপার গোয়েন্দাগিরি, নজরদারি, টার্গেট শনাক্তকরণ কিংবা আক্রমণ, যে কোনো সামরিক অভিযান পরিচালনায় অত্যাধুনিক এই মার্কিন ড্রোনের জুড়ি মেলা ভার। 20 মিটার দৈর্ঘ্যের বিশাল ডানা নিয়ে ঘন্টায় প্রায় 480 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই চালকবিহীন আকাশযান নজরদারির কাজে আকাশে থাকতে পারে একটানা প্রায় 30 ঘন্টা। হেলফায়ার মিসাইল, পেভওয়ে ও লেজার গাইডেড বোমার মতো আধুনিক সমরাস্ত্র সমেত একটানা উড়ান ক্ষমতা 23 ঘন্টা। নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম সর্বোচ্চ 1850 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। এত সব আকর্ষণীয় বৈশিষ্ট্য দেখে অনেক দেশই কিনতে আগ্রহী মার্কিন এই ড্রোন। গেল মে মাসে ট্রাম্পের সৌদি আরব সফরে শতাধিক রিপার ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করে রিয়াদ। ধারণা করা হচ্ছে প্রায় 142 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমরাস্ত্র দেশটিতে বিক্রি করতে পারবে ওয়াশিংটন। সৌদি আরব ছাড়াও মার্কিন এই সামরিক আকাশযান কিনতে আগ্রহী ইউরোপ ও প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশ। কিন্তু ড্রোন সহ অত্যাধুনিক এসব সমরাস্ত্র বিক্রিতে বাধা হয়ে দাঁড়িয়েছে কয়েক দশকের পুরনো একটি সমঝোতা। 1987 সালে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 35টি দেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম বা MTCR সমঝোতায় সই করে। সে অনুযায়ী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা এ জাতীয় মারণাস্ত্র পারমাণবিক শক্তিধর দেশ ব্যতীত অন্য দেশগুলোর কাছে বিক্রি করতে পারবে না চুক্তিবদ্ধ দেশগুলো। পরিচয় গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, পুরনো এই সমঝোতায় পরিবর্তন আনতে যাচ্ছে ওয়াশিংটন। নতুন নীতিতে আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী এসব সমরাস্ত্র বিক্রি করবে দেশটি, যা তৈরি করা হবে মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলোতেই। বর্তমানে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ও চীন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ক্ষতিগ্রস্ত হয়েছে লোহিত সাগরের নিচে অবস্থিত টেক জায়ান্ট মাইক্রোসফটের বেশ কয়েকটি সাবমেরিন কেবল। ব্যাহত ভারত, পাকিস্তান, সৌদি সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ। প্রাথমিকভাবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করলেও কেবলের মাধ্যমে ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম অ্যাজুর ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে গাজা ও দখলকৃত পশ্চিম তীরে আড়ি পাতার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে এই হামলায় দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। লোহিত সাগরের তলদেশের প্রায় 14 লাখ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টেক জায়ান্ট মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবল বিশ্বজুড়ে যা ব্যবহৃত হয় বাণিজ্য, আর্থিক লেনদেন, স্বাস্থ্য ও শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবায়। শনিবার সৌদি আরবের জেদ্দার কাছাকাছি বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি সাবমেরিন কেবলের সংযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম অ্যাজুর ক্লাউড কম্পিউটিং এর পরিষেবা। ব্যাহত হয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ। বিবৃতিতে এ দুঃসংবাদ দিলেও দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি মাইক্রোসফট। বলা হয়েছে মধ্যপ্রাচ্য বাদে খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়নি অন্যান্য দেশের সংযোগ। দ্রুতই এ জটিলতা কাটিয়ে উঠবে তারা। প্রাথমিকভাবে সাবমেরিন কেবলের এ বিচ্যুতিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করা হলেও এর দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিতে স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয় বিদ্রোহী গোষ্ঠীটি। দি গার্ডিয়ান সহ ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে আড়িপাতা ও হামাসের সম্ভাব্য অবস্থান নির্ণয়ে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং পরিষেবাটি ব্যবহার করা হয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মাইক্রোসফট। 2024 সালের শুরুর দিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুতিরা লোহিত সাগরে আন্ডারসি কেবলে হামলা চালানোর পরিকল্পনা করছে। সে সময় কয়েকটি কেবল বিচ্ছিন্নের ঘটনাও ঘটেছিল, কিন্তু সে যাত্রায় দায় অস্বীকার করেছিল বিদ্রোহী গোষ্ঠী হুতি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।